ট্রেন বুকিং করে থাকতে চাও তারাও কিন্তু থাকতে পারো। पूरी दुनिया का मेला है ये, अंतर्राष्ट्रीय मेला है, अंतर्राष्ट्रीय स्तर का। টেম্পোরারি মেলার জন্যই কিন্তু এই ব্রিজগুলোকে করা হয়েছে। এবারে আমাদের গন্তব্য এলাহাবাদ শহরের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায়। কুম্ভ মেলা হয় প্রতি 3 বছর অন্তর, অর্ধকুম্ভ মেলা হয় প্রতি 6 বছর অন্তর, পূর্ণ কুম্ভ মেলা হয় প্রতি 12 বছর অন্তর, আর 12টি পূর্ণ কুম্ভ মেলার পর অর্থাৎ 144 বছর পর হয় মহাকুম্ভ মেলা। এই উৎসবের মূল আচার হলো নদীতে ডুব দেওয়া, যা পাপ মোচনের উপায় বলে মনে করা হয়। এবারে বলি এই কুম্ভ মেলা কী বা কেন হয়। কুম্ভ শব্দের অর্থ হলো কলসি বা কলস। যে কলসি ছিল অমৃতে ভরা। সমুদ্র মন্থনের সময় বিষ উঠেছিল, যে বিষ পান করেছিলেন মহাদেব, আর উঠেছিল অমৃতে ভরা কলসি। এই অমৃতের কলসি নিয়ে অসুর আর দেবতাদের মধ্যে 12 দিনের এক বিশাল যুদ্ধ হয়। সেই সময় এই অমৃতের কলসি যাতে অসুরদের হাতে না পড়ে তার জন্য গরুর মহারাজ এই কলসি নিয়ে উড়ে যাচ্ছিলেন। তখন এই অমৃতের কলসি থেকে 4 ফোঁটা অমৃত পৃথিবীতে পড়ে পৃথিবীর 4 জায়গায়। তা হলো উজ্জয়িনী, নাসিক, হরিদ্বার ও প্রয়াগরাজ। তাই এই 4 জায়গাতেই কুম্ভের মেলা হয়। এবছর জানুয়ারির 13 তারিখ থেকে শুরু হতে চলেছে মহাকুম্ভ মেলা। এই মেলাটি চলবে ফেব্রুয়ারির 26 তারিখ পর্যন্ত। তাই আজকের ভিডিওতে শেয়ার করব প্রয়াগরাজের কমপ্লিট ট্যুর গাইড, সাথে কুম্ভ মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি। তাহলে চলো বেরিয়ে পড়ি। গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? এবারে আমরা 1 রাত 2 দিনের ট্যুরে বেরিয়ে পড়েছি। চলে এসেছি এখন হাওড়া স্টেশনে। এবারে আমাদের ট্যুর প্ল্যান হচ্ছে প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গমে। আজকে জানুয়ারির 7 তারিখ, তো জানুয়ারির 13 তারিখ থেকে প্রয়াগরাজে শুরু হচ্ছে কুম্ভ মেলা, ইন্ডিয়ার সব থেকে বড় মেলা। তো সেই কুম্ভ মেলায় যেতে পারবো কিনা জানি না, তাই একটু আগে থেকে আমরা প্রিপারেশন নিয়ে বেরিয়ে পড়েছি আজকে। তোমরা কুম্ভ মেলায় কিভাবে যাবে কলকাতা থেকে, সাথে প্রয়াগরাজে গিয়ে কোন হোটেলে থাকবে, কোথায় খাওয়া দাওয়া করবে, সমস্ত ইনফরমেশন থাকছে কিন্তু আজকের ভিডিও জুড়ে। তাছাড়াও যেহেতু কুম্ভ মেলা এখনো বেশ কিছুদিন বাকি আছে, তাই কুম্ভ মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি কত দূর এগোলো সমস্ত ইনফরমেশন দেবো কিন্তু আজকের ভিডিওর মধ্যেই। তাই ভিডিওটি দেখতে থাকো, আর অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে। হাওড়া থেকে আমাদের ট্রেন রয়েছে 7:35-এ, সমস্ত ইনফরমেশন দিচ্ছি, চলো তাহলে। হাওড়া থেকে আমাদের ট্রেন আছে সন্ধ্যে 7:35-এ 03021 টুন্ডুলা কুম্ভমেলা স্পেশাল ট্রেন। এই ট্রেনটি প্রয়াগরাজ জংশনের অ্যারাইভাল টাইম পরদিন সকাল 10:10-এ। আমাদের ট্রেন ইতিমধ্যে দিয়ে দিয়েছে হাওড়ার 8 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেনে স্লিপারের ভাড়া পড়বে মাথাপিছু 545 টাকা করে, আর এসি 3 টায়ারের ভাড়া পড়বে মাথাপিছু 1475 টাকা করে। আর আছে এসি 2 টায়ার, যার ভাড়া পড়বে 2055 টাকা করে। আমাদের এবারে রিজার্ভেশন ছিল এসি 3 টায়ারে, আর আমাদের কোচ নাম্বার B4। এই ট্রেনটি কুম্ভমেলার স্পেশাল ট্রেন। কুম্ভমেলা যতদিন চলবে এই ট্রেনটি অ্যাভেলেবেল থাকবে। তবে হাওড়া থেকে প্রয়াগরাজ জংশনে পৌঁছানোর জন্য আরও বেশ কিছু ট্রেন রয়েছে, যে ট্রেনগুলোর টাইমিংয়ের ডিটেলস পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো আমরা কিন্তু উঠে পড়লাম B4 এসি কোচ। এই যে শাইনি অলরেডি বসে আছে। আমাদের সিট নম্বর হলো 35, 34, মিডিল আর আপার। এদিকে শৈলীরা বসে আছে, শৈলী আর রাহুল। এবার আমরা একসাথেই জার্নি করছি। আর এই যে সামনে একটা মিরর আছে, চার্জিং পয়েন্ট আছে, সবগুলোই আছে, এসিতে যেমনই থাকে। এদিকে ঘড়িতে যখন বাজে 7:35, ঠিক তখনই কারেক্ট টাইমে আমাদের ট্রেন হাওড়া স্টেশন ছেড়ে রওনা দিয়েছে প্রয়াগরাজ জংশনের দিকে। ট্রেনে দেখলাম প্যান্ট্রি কার্ডের কোনো ব্যবস্থা নেই। এমনি ট্রেনে দেখলাম সাইড প্যান্ট্রি কার্ডের থেকে সবাই খাবার নিয়ে উঠেছে। রাতে ডিনারের জন্য আবার অর্ডার নিতে উঠলো, তাই দেখলাম। এছাড়াও নর্মাল এরকম চা, ঘুগনি এগুলো তো পাওয়াই যায়। তো এখন টাইম আপডেট হলো রাত 9:45। তো যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে, তো তার জন্য আমরা বসে পড়লাম রাতে ডিনারটা করার জন্য। তো ডিনারে দেখো কী কী নিয়ে এসেছি। বাড়ি থেকে নিয়ে এসেছি রুটি আর আলুর দম, আর সাথে কিন্তু আছে কেচাপ। বাড়ির মায়ের হাতে বানানো রুটি আর আলুর দম, জাস্ট ফাটাফাটি। এই যে খাওয়া দাওয়া জাস্ট আমাদের শেষ হলো, আর আমাদের ট্রেনে কিন্তু বর্ধমান ছেড়ে এখন রওনা দিচ্ছে আমাদের গন্তব্যের দিকে। তো আমরা তো যাচ্ছি প্রয়াগরাজ।
কুম্ভমেলার প্রস্তুতি পর্ব শেয়ার করব। এছাড়াও থাকছে ভিডিও জুড়ে প্রচুর ইনফরমেশন। ভিডিওটিকে স্কিপ করো না। দেখা হচ্ছে কালকে সকালে। আজকের মতো কিন্তু গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান। এখন আমরা ট্রেনে আছি, আর মাত্র একটা স্টেশন বাকি। ঘড়িতে এখন বাজে সকাল 8:30। তো সকাল আমরা উঠে পড়লাম। এখানে কিন্তু বেশ ঠান্ডা, মানে কলকাতার থেকেও বেশি ঠান্ডা। মানে একটু ফ্রেশ হতে ওয়াশরুমের দিকে গেছিলাম, প্রচণ্ড ঠান্ডা লাগছিল, সেটাই আর কি ফিল করলাম। হাতে বেশ কিছুক্ষণ সময় আছে, বেলাও তো হয়েছে। তো ঘুম থেকে ওঠার পরে খিদে পেয়েছে। এখন সকালবেলা আমরা কিছু টিফিন এনেছিলাম বাড়ি থেকে। তো সকালে এনেছিলাম, দেখো এই যে পাউরুটি নিয়ে এসেছিলাম, আর এই জ্যাম হয়েছে। তো সকালের ব্রেকফাস্ট আমরা এটাই এখন খাচ্ছি। এখন এগুলো খাওয়া দাওয়া করি, তারপরে আবার দেখা হচ্ছে। ফাইনালি কিন্তু নেমে গেলাম আমরা প্রয়াগরাজে। তো প্রয়াগরাজ জংশন, এটা প্রয়াগরাজে কিন্তু বেশ অনেকগুলো স্টেশন পাবে, তবে আমার মনে হয় প্রয়াগরাজ জংশনে নামাটাই সব থেকে ভালো হবে। এই স্টেশনের বাইরে আমরা প্রচুর গাড়ি পাবো। এখন সবার প্রথমে যেটা কাজ সেটা হচ্ছে স্টেশনের বাইরে গিয়ে একটা হোটেল খোঁজা, ভালো হোটেল যেখানে একদিন আমরা স্টে করতে পারবো। কিন্তু প্রয়াগরাজে ঢোকার আগে থেকেই কিন্তু ট্রেনটা অনেকটাই ডিলে করেছে, প্রায় 30 মিনিট পর্যন্ত ডিলে করে দিয়েছে। 10টা 10-এ নামানোর কথা ছিল, সেই ঘুরিয়ে ফিরিয়ে 11টা বাজিয়েই দিল। এখন বাজে কিন্তু ঘড়িতে বাজে 11:15। চলো তাহলে। তো আমরা কিন্তু এখন 1 নম্বর প্ল্যাটফর্ম দিকে বাইরে বার হচ্ছি। 3 নম্বরে আমাদের ট্রেনটা দিয়েছিল, তো 3 নম্বর থেকে কিন্তু এখন 1 নম্বরের দিকে চলে এলাম। 1 নম্বর প্ল্যাটফর্মে এসে কিন্তু দেখলাম যে এখানে এসকেলেটরের ব্যবস্থা আছে, আর এই দিকে কিন্তু আছে লেডিস ওয়েটিং রুম। এখানে কিন্তু আপার ক্লাস ওয়েটিং রুমও দেখছি, প্রচুর লোক কিন্তু বসে আছে। এটাও কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মেই আছে। এই যে আপার ক্লাস ওয়েটিং রুমটা ছেড়ে একটু আসলেই কিন্তু তোমরা পাবে স্লিপার ক্লাস ওয়েটিং রুম। তো এটাই কিন্তু ক্লক রুম। তোমরা যারা একদিনের জন্য আসবে তারা ভাবছে যে লাগেজপত্র নিয়ে ঘোরা যাবে না, তারা কিন্তু এইখানে লাগেজগুলো রেখে ঘুরতে পারবে। এই যে স্টেশনের বাইরেটা কিন্তু এরকম, বাইরেটা দেখুন কি সুন্দর করে পেন্টিং করা। হ্যাঁ, লেখা আছে মহাকুম্ভ 2025। আর পিছনে দেখো একটা ইঞ্জিন রাখা আছে, অনেক পুরনো ইঞ্জিন, বেশ দারুণ লাগছে। তো স্টেশনের বাইরে কিন্তু এখানে প্রচুর অটো টোটো তোমরা দেখতে পাবে। এখান থেকে কিন্তু সঙ্গমে যেতে পারবে। সঙ্গমের ডিস্টেন্স হলো স্টেশন থেকে 8 কিলোমিটার। এরপরে প্রয়াগরাজে থাকার জন্য আমরা স্টেশনের পাশে বেশ অনেকগুলোই হোটেল দেখেছিলাম। এখানে হোটেলগুলো বাজেট অনেক বেশি, প্রায় 2000 টাকা থেকেই স্টার্টিং রয়েছে। তবে মেলার সময় কিন্তু এই রেট আরও বাড়বে। আমাদের রুম ভাড়া অনেক বেশি লেগেছিল, তাই অনেকগুলো হোটেল ঘোরার পরে আমরা আর এখানে ওয়েট করিনি। স্টেশনের সামনে থেকেই একটা টোটো ধরে নিয়েছিলাম, আর এই টোটো নিয়ে আমরা এখন যাচ্ছি প্রয়াগরাজের ভারত সেবাশ্রমের দিকে। ভারত সেবাশ্রম পর্যন্ত যেতে আমাদের এই টোটোতে পড়ছে রিজার্ভে 100 টাকা। এখানে একটু দাম দর করতে হবে, এক একজন এক এক রকমের ভাড়া বলছে। আবার এই স্টেশনের সামনের যে গাড়ি স্ট্যান্ড আছে, এখান থেকে গাড়ি নিয়ে তোমরা সঙ্গম পর্যন্ত যেতে পারবে। স্টেশন থেকে গাড়ি নিয়ে সঙ্গম পর্যন্ত যেতে ওই মোটামুটি পার হেড 30 টাকা করে পড়বে। এরপরে টোটো করে কিছুটা যাওয়ার পরই আমাদের টোটো আমাদেরকে নামিয়ে দিল সিএমপি কলেজ মোড়ের এখানে, কারণ এখানে মেলার জন্য রাস্তা ব্লক ছিল। তবে এখানে এসেই আমরা জানতে পারলাম যে মেলার ওপেনিং এর দিন মানে 13 তারিখ থেকেই যতদিন মেলাটা চলবে ততদিন নাকি এই মেন রোডে গাড়ি চলাচল বন্ধ থাকবে। তাই স্টেশনের সামনের যে গাড়ি স্ট্যান্ডটা তোমাদেরকে দেখিয়েছি সেটা তোমরা নাও পেতে পারো, ওই গাড়ি স্ট্যান্ডটা থাকবে অন্যদিকে। তবে স্টেশন থেকে এই ভারত সেবাশ্রম পর্যন্তই তোমরা গাড়ি পাবে। এই ভারত সেবাশ্রমের পর থেকে তোমাদের বাকি যে 3 থেকে 4 কিলোমিটার রাস্তা সঙ্গম পর্যন্ত, সেটা হয়তো পায়ে হেঁটেই যেতে হবে। তো এই রেল লাইনে ব্রিজটা ক্রস করেই কিন্তু পড়বে ভারত সেবাশ্রম। যেহেতু রোড ব্লক আছে তার জন্য টোটো আমাদেরকে ওইখানেই নামিয়ে দিয়েছে। 13 তারিখে যেহেতু মেলা উদ্বোধন, তার জন্য কিন্তু এই র্যালিগুলো বার হচ্ছে। দেখুন প্রচুর কিন্তু র্যালি বার হচ্ছে রোডে। ভারত সেবাশ্রমের মেন গেট। তো এখন আমরা গেটের মধ্যে ঢুকবো, এই যে ভেতরে এই গেটটা দিয়েই। ভারত সেবাশ্রমে আমরা এবারে আমাদের থাকার ঠিকানা, আর এখানে 2 রকম ক্যাটাগরির রুম রয়েছে যেটা দেখলাম। একটা হলো 600 টাকার রুম, আর একটা 1000 টাকার রুম। আকাশ আর রাহুলদা গিয়ে কথা বললো, তো আমাদের রুম আমরা বুকিং করেছি। 600 টাকার একটা রুম ছিল, ওটাতে একটাই প্রবলেম, সেটা হচ্ছে ওয়াশরুমটা অ্যাটাচ ছিল না, তবে রুমটাতে 3-4 জন থাকা যাবে, মোটামুটি ছিল। আর 1000 টাকার আমরা যে রুমটা নিয়েছি ওটাতে অ্যাটাচ ওয়াশরুম আছে। আমরা অ্যাটাচ ওয়াশরুম নেবো বলে 1000 টাকার রুমটা বুকিং করেছি। আমরা চলে এসেছি আমাদের রুমের সামনে, চলো এখন রুমের ভেতরে যাই। আর একটা জিনিস হচ্ছে, এখানে এসে যেটা শুনলাম, আজকে এনাদের কারেন্ট নেই। জানি না
আমরা এরপরে গ্যাজেটগুলো কিভাবে চার্জ দেবো হয়তো পরে আসবে, তার জন্য রুমের ভেতরটা একটু অন্ধকার থাকতে পারে। এই যে ক্যামেরার ফ্ল্যাশ দিয়ে যতটা দেখানো যায় ততটা তোমাদের সাথে শেয়ার করব। এটা একটা এসি রুম, তো রুমের ভেতরটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আমাদের ব্যাগপত্রগুলো আছে, যেহেতু 4 জন থাকছি আমরা এই রুমে। এই রুমে রয়েছে 2টো বেড, 4 জন আরামসে শোয়া যাবে এই বেডগুলোতে। আর এদিকে একটা ড্রেসিং টেবিল রয়েছে, ওদিকে একটা টুল রয়েছে, টেবিল রয়েছে। আর এই যে বেডগুলোতে দেখো কোনো রকম কোনো বেড কভার কিংবা পিলো কভার কিছু দেওয়া নেই, ওনারা দিয়ে দেয়, মানে কাঁচা জিনিস আর ওনারা পেতে রাখে না, গেস্টদেরকে দিয়ে দেয়, তারাই পেতে নেয়। তো আমাদেরকে দিয়েছে 2টো বেড কভার দিয়েছে। আর এই যে উইন্ডোটা রয়েছে, উইন্ডোর ওপরটা দেখো ফাঁকা, জানি না ওটা কেন ফাঁকা রেখেছে। একদিক দিয়ে শীতকালে আসলে ওখান দিয়ে হাওয়া ঢুকবে, প্রবলেম হতে পারে, পর্দা দিয়েছে যদিও। আর গরমকালে আসলে একদিক দিয়ে ভালো, রুমটা যেহেতু বদ্ধ, হাওয়া বাতাস চলাচল করবে। আর এদিকে রয়েছে এই যে এসির ব্যবস্থা, এটা এসি রুম, ফ্যান রয়েছে এখানে এই যে। আর এই যে জামা কাপড় হ্যাঙ্গিং এর জন্য জায়গা রয়েছে। আর এই রুমের সাথে যেহেতু তোমাদেরকে বললাম অ্যাটাচ ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমটা এখন দেখাই। ওয়াশরুমের ভিতরে ঢুকে কিন্তু দেখতে পেলাম গিজার আছে, এখানে মিরর আছে, ওয়াশ বেসিং আছে, আর এই যে ওয়েস্টার্ন কোমোড মোটামুটি ঠিকঠাকই আছে। রুমটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। 1000 টাকায় আমাদের যে রুমটা ঠিকঠাক আমাদের দেখে যা মনে হয়েছে, আমরা 4 জনে একটা রুমই বুকিং করেছি। তোমরা চাইলে কিন্তু ভারত সেবাশ্রমে কলকাতা থেকেও বুকিং করতে পারো। একদমই তাই। তার জন্য কলকাতায় এনাদের হেড অফিস আছে বালিগঞ্জে, ওখানে গিয়ে তোমরা বুকিংটা করতে পারো। আর এখানে এসে স্পট বুকিংও চলে। তো এখানে এসে আমরা বুকিং করেছি, আমাদের আগে থেকে বুকিং ছিল না। প্রচণ্ড খিদে পেয়েছে, ঘড়িতে এখন বাজে দুপুর 2টো। তো ভারত সেবাশ্রমে যেহেতু খাওয়া দাওয়ার ভালো ব্যবস্থা রয়েছে, এখানে পার প্লেটে 50 টাকা করে নিচ্ছে। খেয়ে দেখবো যে এখানে খাবার দাবার কেমন, তারপরে তোমাদের সাথে জানাবো। যদি খারাপ কিছু লাগে তাহলে তো বাইরের রেস্টুরেন্টগুলোই আছে। দুপুরে খাওয়ার জন্য কিন্তু রিসেপশন থেকে একটা টোকেন কেটে নিলাম, 50 টাকা করে নিল, তার মানে খাবার পড়ছে আমাদের পার হেড 50 টাকা করে। তো চলুন এখন খাবার ওখানে যাওয়া যাক। এই যে আমরা খেতে বসে গেছি, এখানে দিয়েছে দেখো কি কি, ভাত, ডাল, আলু ফুলকপির তরকারি, সাথে ছিল একটা মিক্স ভেজ। খাওয়া দাওয়ার টেস্ট কিন্তু খুব সুন্দর ছিল, তবে পিওর ভেজ রান্না। আর এখানে এই যা যা দিয়েছে এগুলো কিন্তু সবই আনলিমিটেড, তবে 50 টাকার মধ্যেই। খাওয়া দাওয়া শেষ করে এরপর আমরা বেরোবো সঙ্গমের দিকে। আমরা ভারত সেবাশ্রম থেকে বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে আমরা ওখান থেকে কোনো গাড়ি পাইনি। যে কটা টোটো অটো ছিল তাদেরকে জিজ্ঞাসা করছি, তারা কেউই সঙ্গম পর্যন্ত যেতে চাইছে না। মেলার সময় তো থাকবেই না, টোটালি গাড়ি টাড়ি সব বন্ধ থাকবে। তো ভারত সেবাশ্রমের ওখান থেকে বেরিয়ে, মানে ভারত সেবাশ্রমের গেট দিয়ে বেরিয়ে বাঁ হাত দিয়ে যে রাস্তাটা পড়বে, সেই রাস্তা দিয়ে তোমরা যদি 2 মিনিট হাঁটো তাহলে এই ব্রিজটা দেখতে পাবে। এই যে এই ব্রিজটার তলা দিয়ে এসে এখানে প্রচুর পুলিশ দাঁড়িয়ে আছে, কাউকে জিজ্ঞাসা করবে ওনারাও বলে দেবে, কিংবা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই ব্রিজটার তলা দিয়ে এসে একদম সোজা এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়েই কিন্তু এগিয়ে যেতে হবে সঙ্গমের দিকে। সঙ্গম পর্যন্ত যেতে আমরা কোনো গাড়ি পাইনি, আমরা পায়ে হেঁটেই যাচ্ছি। তো চলো যাওয়া যাক। তো ব্রিজ থেকে কিছুটা আসার পরেই টোটো দেখতে পেলাম, তো টোটোকে দাঁড় করিয়ে আমরা যাব হচ্ছে হনুমান মন্দির পর্যন্ত, তারপরে আর টোটো টোটালি যাবে না। মানে টোটো যেতে রাজি হচ্ছে না, আমরা বলেছিলাম সঙ্গম পর্যন্ত যেতে। তো টোটো দাদা বললো যাবো না কোনো মতেই, যা হোক করে রাজি করালাম। উনি বললেন যে হনুমান মন্দির পর্যন্ত যাবে, বাড়ির আমাদের 10 টাকা করে পড়ছে। তো যাই হোক কিছুটা তো আমরা যাচ্ছি, মানে গাড়িতে করে যাচ্ছি, কারণ অনেকটা হাঁটা। হনুমান মন্দির থেকে কিন্তু আরো 1 কিলোমিটার মতো আমাদের হেঁটে যেতে হবে। একদমই তাই। যে আমরা কিন্তু মেলার বেশ অনেকটা কাছে চলে এসেছি, মানে সঙ্গমের অনেকটা কাছে চলে এসেছি। আর এখানে আসতে না আসতে দেখলাম এই যে দেখো, এখানে এখন থেকেই মেলা বসে গেছে। হনুমান মন্দির, তো হনুমান মন্দিরের সামনে দিয়ে আমরা এই দিকটাতে যাব সঙ্গমে যাওয়ার জন্য। আর আমরা যে এই রাস্তাটা ধরেই কিন্তু এলাম। তো এখন থেকে এখানে যা ভিড় দেখছি, প্রচন্ড ভিড়। আজকে জানুয়ারির 8 তারিখ, আজকে এত ভিড়, মানে বুঝতেই পারছো এখানে এক প্রকার মেলা লেগেই গেছে। 13 তারিখ থেকে যে কি হবে বোঝা খুব মুশকিল। এটা যেতে যেতে দেখলাম যে এখানে লেখা আছে ডিজিটাল মহাকুম্ভ एक्सपीरियंस सेंटर। आप यहाँ पे ड्यूटी में है? हाँ जी, मैं से हूँ। ये जो होता है ये सब अरेंजमेंट करने में तो बहुत दिक्कत होते होंगे। जी बहुत दिक्कत होती है, पूरी दुनिया का मेला है ये, हाँ। अंतर्राष्ट्रीय मेला है, अंतर्राष्ट्रीय स्तर का। पीछे जो हो रहा है डिजिटल डिजिटल महाकुंभ एक्सपीरियंस, ये इसका 10 तारीख को उद्घाटन है, माननीय मुख्यमंत्री उद्घाटन करेंगे 10 में। 10 तारीख बहुत बड़ा रहेगा। এখানে কিন্তু প্রচুর টেন্ট রেডি হচ্ছে, এগুলো সব ভিআইপি টেন্ট।
যারা এখানে টেন্ট বুকিং করে থাকতে চাও তারাও কিন্তু থাকতে পারো। রাস্তাটা দুপাশে কিন্তু এরকম টেন্ট আছে, পুরো মাঠ জুড়েই কিন্তু এরকম টেন্ট আছে। এখন সবে সবে টেন্টগুলো লাগাচ্ছে, যেহেতু মেলা এখনো শুরু হয়নি অফিসিয়ালি, তো সেই জন্য এখন টেন্টগুলো লাগানোর প্রস্তুতি চলছে, সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। যারা হোটেলে না থাকবে তারা কিন্তু টেন্টগুলোতে থাকতেই পারবে। অন্তিম পর্যায়ের প্রস্তুতি কিন্তু চলছে এখন। এই যে মেলার ভিতরে কিন্তু অলরেডি চলে এসেছি আমরা অনেকটা, আর এসেই কিন্তু দেখলাম এই যে বায়ো টয়লেট করা আছে। এই যেটা দেখছো এটা কিন্তু চেঞ্জিং রুম, যারা এখানে স্নান করতে আসবে তারা স্নান করার পরে কিন্তু এখানেই ড্রেসপত্র চেঞ্জ করতে পারবে, তার জন্য কিন্তু এটা বানানো। এখানে কিন্তু অনেকগুলোই আছে। এই যে এখন কিন্তু দাঁড়িয়ে আছি যমুনা নদীর ধারে, ওই যে দূরে ওখানে অনেকে স্নান করছে, মানে স্নান করবে বলে রেডি হচ্ছে। এখন একেবারেই বেলা পড়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা এখানে, কিন্তু এরকম বস্তা ফেলা রয়েছে, দেখতেই পাচ্ছ অনেকটা জায়গা জুড়ে এখানে বস্তাগুলো ফেলা রয়েছে। যেহেতু মেলার সময় এখানে প্রচণ্ড ভিড় হবে, তাই যাতে কারোর কোনো অসুবিধা না হয় কিংবা স্নান করতে গিয়ে কোনো দুর্ঘটনা না ঘটে, তার জন্যই আর কি বস্তা ফেলে জায়গাটা কিছুটা বাড়ানো হয়েছে। যেহেতু এবারে কুম্ভমেলায় এখানে প্রায় 40 কোটিরও বেশি লোক আসবে বলে অনুমান করা হচ্ছে। বেশ ভালো লাগছে এখানে এসে, ফাঁকা ফাঁকা আছে এখন, এটাই ভালোভাবে ঘুরতে পাচ্ছি। যমুনা নদীর ওপর দিয়ে এদিকে এরকম ব্রিজ হয়েছে, এই যে এরকম ব্রিজ এখানে অনেকগুলো দেখতে পাচ্ছি এপার থেকে ওই পারে যাওয়ার জন্য। তো এই জায়গাটাতে পুরো বালি দিয়ে সমান করে তৈরি করছে, এখানে কিন্তু সব টেন্টগুলোকে পাতানো হবে এইসব জায়গাগুলো। তার মানে তোমরা যারা 13 তারিখে আসবে তারা কিন্তু এই জায়গাগুলো আর এরকম খালি দেখতে পাবে না। তোমাদের ব্রিজগুলোকে দেখাচ্ছিলাম, সেই ব্রিজটাতে কিন্তু আমরা এখন উঠে বললাম পল্টন ব্রিজ। টেম্পোরারি কিন্তু মেলার জন্যই এই ব্রিজগুলোকে করা হয়েছে। তো এইরকম ব্রিজ কিন্তু এই নদীর উপরে 26 থেকে 27টা কিন্তু করা হয়েছে এখন আপাতত, আর এখন সময় আরো করা হবে যেটা শুনলাম এখানে। আর এই জায়গায় লোকেশনটা তোমাদেরকে একটু দেখাই, পরপর ব্রিজগুলোকে দেখছি। তো আমরা এই ব্রিজটা দিয়ে যাচ্ছি, আর ওই দিকে দেখুন ওই দিকের ব্রিজগুলোতে কিন্তু গাড়ি মানুষ সব পারাপার করছে, পরপর আছে। এই যে এখানে দেখো এরকম জলের ব্যারেলে বিক্রি হচ্ছে, জল নেওয়ার জন্য প্রচুর এরকম রয়েছে। তো এখন কিন্তু আমরা চলে এসেছি সঙ্গমে। এখানে এসে যেটা দেখলাম, অন্যান্য জায়গায় যতটা না ভিড় দেখছিলাম, এখানে ভিড় দেখছি আরো ডবল। ওই যে ওই দিকটাতে ভিড় দেখো, আর এই দিকটাতে কিন্তু রয়েছে এরকম প্রচুর নৌকা রয়েছে এখানে। সকালের দিকে এখানে হয়তো নৌকা বিহারও হয়। এই যে পুরো জায়গাটা যেখানে বালি ছিল, এই পুরো জায়গাটা কিন্তু সাবাই ঘাস বিছিয়ে দেওয়া হয়েছে যাতে বালিগুলো না ওড়ে। ওই দিকটাতে এত ভিড় কেন বুঝতে পারছি না, সম্ভবত ওখানে হয়তো সবাই স্নান করছে। চলো গিয়ে দেখি। এসে যেটা দেখলাম, প্রচুর লোকে কিন্তু এখন স্নান করছে, মানে এই সন্ধ্যের সময় ওখানে স্নান করছে। মহাকুম্ভে সবাই আসে স্নানের জন্য, মহাস্নানের জন্য। সন্ধ্যের সময় কিন্তু এই গঙ্গা মায়ের নাম করে এখানে প্রদীপ দিচ্ছে। এই যে সন্ধ্যের সময় এসছি, তাই এখান থেকে প্রদীপ নিলাম। গঙ্গা মাকে স্মরণ করে এখানে সন্ধ্যের সময় প্রদীপ দিচ্ছে, তাই দেখে আমারও ইচ্ছে হয়েছে। তো এগুলো 20 টাকা করে নিচ্ছে, ফুল কাগজে নৌকায় করে দিয়েছে, এখানে প্রদীপ রয়েছে, খুব সুন্দর দেখতে। কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়ারবিন্দে ভবম ভবানী সহিতম নমামি। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, তবে এখানে শুনলাম একটু পরেই মানে 7টা থেকে শুরু হবে সন্ধ্যা আরতি। সেটা দেখার ইচ্ছা আছে ভীষণভাবে। সন্ধ্যা আরতির জন্য এখানে প্রস্তুতিও চলছে। सर्वव्यापी तू प्रचंड महाकाय आदिशक्ती तू नरमुंड मालाधार तुझ्या विना जीवन। সন্ধ্যা আরতিটা তোমাদের সাথে এখন শেয়ার করলাম। এখানে আর আমরা বেশিক্ষণ থাকবো না, আবার তো কালকে সকালে আমরা এখানে আসছি। সঙ্গম স্থানের মেন যে জায়গাটা যেখানে সবাই স্নান করে, সেখানটাতে আমরা যেতে পারিনি, সেটাতে কালকে আমরা যাব, মানে কালকে সকালে। এখন আমরা ফিরছি আবার আমাদের হোটেলে। এরপরে সঙ্গম থেকে আমরা ডিরেক্ট চলে এসেছিলাম রাতের খাওয়া দাওয়া করতে বোম্বে রেস্টুরেন্টে। এটি ভারত সেবাশ্রম থেকে মাত্র 5 মিনিটের রাস্তা ছিল। তো এখানে কিন্তু ভেজ, নন ভেজ, চাইনিজ খাবার দাবার সব কিছুই পাওয়া যায়, আর অনেক রিজনেবল প্রাইসে। রাতের খাবারে দেখো আজকে আমরা কি কি দিয়েছি। এই যে এখানে চলে এসছে জিরা রাইস, আর এদিকে রয়েছে পনির বাটার মশলা। জিরা রাইসের কোয়ান্টিটি কিন্তু বেশ অনেকটা দিয়েছে, আর পনির বাটার মশলাটা যা কোয়ান্টিটি দিয়েছে তো 3-4 জনে খেয়ে নিতে পারবে, পুরো একটা প্লেটে ভর্তি। আর এদিকে কিন্তু রয়েছে এই যে স্যালাড। জিরা রাইসটা আমাদের দিয়েছে
90 টাকা প্লেট, পনির বাটার মশলাটা নিয়েছে 220 টাকা প্লেট। এই তো মোটামুটি আমরা এই 1 প্লেট করে নিয়েছি, দুজনের হয়ে যাবে। গুড মর্নিং এভরিওয়ান। এই জাস্ট আমরা চেক আউট করলাম আমাদের রুম থেকে, মানে ভারত সেবাশ্রমে আমরা ছিলাম, কারণ আমাদের চেক আউটের টাইম ছিল সকাল 8টা। তো 8টার মধ্যে আমরা মোটামুটি সব গুছিয়ে কমপ্লিট। এখন মোটামুটি ওই 8টা 15-20 হয়েছে। ব্যাগপত্র আমরা নিয়ে বেরোচ্ছি না, যেহেতু আমাদের আজকে ট্রেন রয়েছে সন্ধেবেলা, তার জন্যই আর কি ব্যাগপত্রগুলো নিয়ে আমরা বেরোচ্ছি না। ব্যাগপত্র ভারত সেবাশ্রমের রিসেপশন আছে, ওখানে ওনাদের ব্যাগ রাখার জায়গা আছে, ওনাদেরকে বললাম, তো ওনারা বললো ঠিক আছে এখানে ব্যাগগুলো রেখে দিন, কোনো অসুবিধা হবে না। তো লাগেজপত্র আমাদের যা যা আছে সেগুলো এখানে রেখে দিয়েছি। আর আজকে মোটামুটি সারাদিন আমাদের ঘোরার প্ল্যান আছে, কোথায় কোথায় ঘুরছি সেগুলো সব আজকে এক এক করে তোমাদের সাথে শেয়ার করব। তো ভারত সেবাশ্রম থেকে বেরিয়েই কিন্তু যেহেতু ঘড়িতে দেখলাম অনেক বেজে গেছে, তো ভাবলাম যে আমরা ব্রেকফাস্ট করেই তারপরে আবার বার হবো। তো ভারত সেবাশ্রম থেকে বেরিয়ে ভারত সেবাশ্রমের সামনেই কিন্তু একটা ভালো দোকান দেখে ঢুকে পড়লাম ব্রেকফাস্ট করার জন্য। এই যে ভারত সেবাশ্রম থেকে বেরিয়েই একটা মিষ্টির দোকান দেখতে পেলাম। এখানে বিভিন্ন রকমের মিষ্টি রয়েছে, যেটা এসে দেখলাম। এছাড়া বিভিন্ন পেস্ট্রি রয়েছে, ফাস্টফুডের দোকান রয়েছে, খাস্তা কচুরি বিক্রি হচ্ছে, ধোকলা, তারপরে সিঙ্গারা, এইগুলো বিক্রি হচ্ছে। ন্যাচারাল এগুলো এখানকার মানুষরা ব্রেকফাস্টে খায়। তো আমরা ভাবলাম এখান থেকে কী খাই, তো এখান থেকে আমরা ধোকলা নিয়েছি আর খাস্তা কচুরি নিয়েছে ওরা। ধোকলা নিয়েছি, এই যে এটা ফার্স্ট টাইম ট্রাই করবো, জানি না খেতে কেমন হবে। এই যে ধোকলা 1 প্লেট আমাদের 20 টাকা নিয়েছে, ঠিক আছে, বেশ দারুণ খেতে। এই যে খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা হাঁটি হাঁটি পায়ে এগিয়ে যাচ্ছি ভারত সেবাশ্রম থেকে এই যে ব্রিজ পর্যন্ত। এই ব্রিজের এই যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে চুঙ্গি মোড়। এখানে দেখো কত পেয়ারা বিক্রি হচ্ছে, ভেতরটা লাল। চুঙ্গি মোড়ের কাছে একটা পার্কিং লট আছে, আমরা এখন সেখানটাতেই আছি। এখানে আসার কারণ হচ্ছে এখানে এসে দেখলাম মেলায় যে নাকরদোলাগুলো বসে আর কি, কুম্ভ মেলাতে, তো সেই কুম্ভ মেলার নাকরদোলা এবারে এইখানে বসেছে, মানে আগে ওই সাইডটাতে বসতো, এখন এই দিকটাতে বসেছে। তো আমরা অ্যাকচুয়ালি জানি না যে নাকরদোলাগুলো কিসের জন্য, এখানে এসে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে এগুলো নাকি মেলার নাকরদোলা, মেলা শেষ হয়ে গেলে এগুলো আবার উঠে যাবে। তো এখনও উদ্বোধন যেহেতু হয়নি, মেলাও যেহেতু এখনও শুরু হয়নি, সবে বসেছে এগুলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর একটা জিনিস এখানে দেখলাম, এখানে নাকরদোলার পাশেই রয়েছে রাম মন্দিরের একটা স্ট্রাকচার, যেটা বাঁশ দিয়ে তৈরি করা হচ্ছে, দেখে বেশ ভালো লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। কিন্তু প্রচুর লোক চলে এসছে আর সবাই কিন্তু ত্রিবেণী সঙ্গমের দিকেই যাচ্ছে। আজকে জানুয়ারির 9 তারিখ, কালকে তুলনায় দেখছি আজকে ভিড়টা আরও অনেক বেশি। আর এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, মেলার ডেট যত এগিয়ে আসবে তত ভিড়টা আরও বাড়বে। রত্ন গেট দেখার পরে কিছুটা আসার পরই আমরা দেখতে পেলাম শঙ্কর বিমান মণ্ডপম। এটা শঙ্করাচার্যের মন্দির সম্ভবত। এখানে মন্দিরের গায়ে লেখা রয়েছে শ্রী শঙ্করম বিমান মণ্ডপম। সেইটা দেখেই আর কি তোমাদেরকে বললাম। মন্দিরের গেট বন্ধ, খোলা থাকলে আমরা যেতে পারতাম, তবে মন্দিরটা কিন্তু একেবারে ইউনিক দেখতে। কিছুটা সাউথের মন্দিরগুলো যেমন দেখতে হয়, এই মন্দিরটা ঠিক তেমন দেখতে লাগছে। আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি লেটে হনুমান মন্দিরের সামনে। লেটে হনুমান মন্দিরের সামনে দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে এই দিকে, এটা কিন্তু সঙ্গমের দিকে যাচ্ছে। মন্দিরের মূল গেট কিন্তু এটা। তো আমরা ঢুকবো মন্দিরের ভিতরে। এখন আমরা চলে এসেছি প্রয়াগরাজের লেটে হনুমান মন্দিরের সামনে। তো তোমাদেরকে তো হনুমানের ওই দিকের গেটটা দেখালাম। এই হনুমান মন্দিরে ঢোকার জন্য প্রায় অনেকগুলো গেট এখানে এসে দেখলাম। প্রথমে মেন রোডের ধারে যে গেটটা তোমাদেরকে দেখালাম, ওই গেটটা দিয়ে ঢুকতে দিল না, তবে গেট ওপেন ছিল। আমাদেরকে একটু ঘুরে যেতে বললো, তো ঘুরতে ঘুরতে দেখলাম যে মন্দিরের অনেকগুলো গেট রয়েছে। এবারে সঙ্গমের সামনের দিকে যে গেটটা রয়েছে, সেই গেটের সামনে এখন আমরা চলে এসেছি। এই যে গেট, এই গেট দিয়েই এখন আমরা ঢুকবো। পুজো দেওয়ার জন্য কিন্তু এখানে প্রচুর ডালা বিক্রি হচ্ছে। তো সায়নেও এখান থেকে একটা ডালা নিয়ে নেবে। এই ডালাগুলো কিন্তু 20 টাকা করে বলছে। আর আমরা আমাদের জুতোগুলো কিন্তু এই দোকানেই রেখে দিলাম। প্রয়াগের এই লেটে হনুমান মন্দির একটি সমৃদ্ধ ঐতিহাসিক মন্দির। পৌরাণিক কাহিনী অনুসারে লঙ্কার সেনাবাহিনীকে বিজয়ের দিকে নিয়ে যাওয়ার পর হনুমান সঙ্গমের তীরে বিশ্রাম নেওয়ার পরে এই মন্দিরটি নির্মাণ হয়েছিল। এই মন্দিরটি নির্মাণের সঠিক তারিখ কারোর জানা নেই। আবার অনেকে ভাবে এই মন্দিরটি স্থানীয় কোনো রাজার দ্বারা নির্মাণ হয়েছে, যিনি হনুমান ভক্ত ছিলেন। এই মন্দিরে হনুমানজি শায়িত অবস্থায় আছেন। কিন্তু আকবর ফোর্টের সামনে দাঁড়িয়ে আছি। এখানে এসে দেখলাম ফোর্টের ভেতরে ঢোকা যাচ্ছে। ফোর্টটা তো বিশাল এরিয়া নিয়ে, তো জানি না কতটা যেতে দেবে ভেতরে।
আমি প্রথমে ভেবেছি যে ফোর্টের হয়তো মাথায় মানে ছাদে ওঠা যায়, কিন্তু এখানে এসে শুনলাম যে না, ভেতরে খুব একটা বেশি দূর আমাদের হয়তো যেতে দেবে না। সামনে যে গেটটা দেখছো এই গেটটা দিয়েই ভেতরে ঢুকতে হবে। এই ফোর্টটি 1583 সালে প্রয়াগরাজে মুঘল সম্রাট আকবর তৈরি করেছিলেন। এটি এলাহাবাদের একটি ঐতিহাসিক নিদর্শন। আকবরের এই ফোর্টটি এমনভাবে তৈরি করা হয়েছিল যে এটি এই বিখ্যাত অক্ষয় বটগাছকে ঘিরে রেখেছে। আকবর ফোর্টের পাশেই আছে পাতালপুরের মন্দির। এই মন্দির নিয়েও অনেক হিস্টোরি আছে, এটাও একটি ঐতিহাসিক মন্দির। এই মন্দিরটি এখন দর্শন করব, আর এই মন্দিরটি দর্শন করতে গেলে কিন্তু অবশ্যই জুতো খুলে তবে ভেতরে যেতে হবে। পেছনে যে বটগাছটি দেখছেন এই বটগাছটি কিন্তু পুজো হয়, আর এই গাছের নিচেই রয়েছে মন্দির। চলো গিয়ে দেখি। সামনে একটি গেট রয়েছে, এই গেটটির উপরে দেখো লেখা রয়েছে সরস্বতী কূপ। পাতালপুরের মন্দির দেখে এখন আমরা চলে এসেছি সরস্বতী কূপ দেখতে। তো গেটটা তোমরা দেখলেই, এই গেট দিয়ে সোজা আসলেই তোমরা পাবে সরস্বতী মায়ের একটি মন্দির, আর এখানে রয়েছে সরস্বতী কূপ। সরস্বতী কূপের মিনিং হচ্ছে সরস্বতী নদী নাকি পাতালে প্রবেশ করেছিলেন। তো সরস্বতী নদীকে তো এখন আর দেখা যায় না, পৌরাণিক মতে এটাই শোনা যায় যে সরস্বতী পাতালে প্রবেশ করেছিল। তো এখানে যে কুয়াটা করা মানে কূপ করা রয়েছে, এই কূপের মধ্যে দিয়ে সরস্বতী নদীকে এখনও দেখা যায়। তাই এখানে সবাই আসে সরস্বতী মাকে দর্শন করার জন্য। আর এখানে কিন্তু খুব সুন্দর একটি সরস্বতী মায়ের মূর্তিও আছে। সরস্বতী কূপ থেকে বেরোনোর সময় এখানে একটি খুব সুন্দর ময়ূরও দেখলাম। দেখো বাঁশ আর কাঠ দিয়ে এরকম ব্যারিকেড করা হয়েছে, পুরো লাইন বাই লাইন। এখানে প্রচুর এরকম লাইন করা হয়েছে বাঁশ আর কাঠ দিয়ে। এটা করা হয়েছে শুধুমাত্র মেলায় স্নানের জন্য, যাতে ভিড় না হয়, স্নান করতে যাতে সবাই ধীরে সুস্থে পারে, তার জন্য লাইন বাই লাইন যাওয়ার জন্য এইটা করা হয়েছে। মেলার এক পাশে এসে দেখলাম যে এরকম সাধুদের জন্য থাকার খুব সুন্দরভাবে ব্যবস্থা করা হয়েছে। আর এখানে কিন্তু সাধু সন্ন্যাসী ছাড়া নর্মাল সাধারণ মানুষদের কিন্তু অ্যালাউ নেই। অনেকক্ষণ ধরে আমরা ঘুরছি, সাইট সিনগুলো এখনও কমপ্লিট হয়নি, এখনও কিন্তু সতীপীঠ আছে এখানে একটা। তো সেটা দেখার আগেই প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ ঘড়িতে এখন বাজে 2:15 ভরা দুপুরবেলা। যেহেতু মেলার মধ্যেই আছি, ভালো খাওয়া দাওয়া করতে গেলে তো আমাদেরকে আবার ওই রেস্টুরেন্টে যেতে হবে যেটা কালকে রাত্রে দেখিয়েছি। মেলার মধ্যে যেসব স্টলগুলো বসেছে সেখান থেকে একটা স্টলের সামনে আমরা বসেছি। এখানে ছোলে বাটোরা, সিঙ্গারা, বাড়া, এছাড়াও আরও বিভিন্ন রকম জিনিস এখানে বিক্রি হচ্ছে। আমরা এখান থেকে ছোলে বাটোরা নিয়েছি, এই যে 2 পিস দিয়েছে, আর যা যা দেয় আর কি তার সাথে এগুলো দিয়েছে। আর এই যে চা আর সাথে একটা বিস্কুট। ছোলে বাটোরের যে প্লেটটা 2 পিস রয়েছে, এটা 60 টাকা প্লেট করেছে। এই যে চা নিয়েছি, 1 কাপ চা নিয়েছে 20 টাকা, বিস্কুটটা নিয়েছে 5 টাকা। এই যে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু চলে এসেছি এখন সঙ্গমে। এখানে দেখছি প্রচুর নৌকা রয়েছে, প্রচুর নৌকা একসাথে দাঁড়িয়ে আছে। গঙ্গাবক্ষে ভ্রমণের তো একটা ব্যাপার আছে, তো নৌকা করে এই ভ্রমণটা হয়, তো তার জন্যই নৌকাগুলো রয়েছে। আর আমরা যখন এখানে আসছি সঙ্গমে আসার বেশ অনেকখানি আগে থেকেই নৌকাদারা সবাই ঘিরে ধরেছে আমাদেরকে। এক একজন এক এক রকম রেট বলছে, কেউ বলছে 500, কেউ বলছে 1200, মানে যে যার মতো করে নিচ্ছে। এখন তো ওদের সিজন, সেক্ষেত্রে এক একজন এক এক রকম বলবে, এটাই খুব স্বাভাবিক ব্যাপার। তো আমরা এখান থেকে একজনকে ঠিক করেছি, একটা নৌকা আমরা রিজার্ভ করছি, যেহেতু আমরা 4 জন রয়েছি। আর তোমরা চাইলে শেয়ারেও উঠতে পারো। একটা নৌকা রিজার্ভে আমাদের এই 500 টাকা মতো নিচ্ছে। এইখানে কিন্তু সমস্ত নৌকাগুলো দাঁড়িয়ে আছে, তো এখান থেকেই আমরা উঠবো। নৌকাতে ওঠা মাত্রই কিন্তু লাইফ জ্যাকেট দিয়ে দিল, তো লাইফ জ্যাকেট কিন্তু পরতেই হবে, এটা লাইফ জ্যাকেট কিন্তু ম্যান্ডেটরি। এটা সেফটির জন্য, এটা মানে দেওয়া উচিত। জল পরিষ্কারের জন্য কিন্তু এরকম মেশিন রয়েছে, এছাড়াও ধারের দিকে মানে একদম পাড়ের দিকেও কিন্তু ক্লিন করার জন্য অনেকেই দেখলাম। আর এদিকে দেখো কত শৃগাল উঠছে, দেখো কি যে অসাধারণ লাগছে এই পাখিগুলোকে দেখতে। এই জলটা কিন্তু একদম ক্লিন, একদম পরিষ্কার জল, স্বচ্ছ জল, যেহেতু সবসময় ক্লিন হচ্ছে। ঝাঁকে ঝাঁকে শৃগাল উঠছে জলের ওপরে। 13ই জানুয়ারি থেকে 26শে জানুয়ারি এই 45 দিন ধরে চলবে মহাকুম্ভ মেলা। মেলা চলাকালীন তোমরা যে কোনো দিন এসেই এখানে স্নান করতে পারো। তবে এই কুম্ভ মেলায় 2 ধরনের স্নানের ব্যবস্থা আছে। শাহী স্নান হবে 3 দিন, 14ই জানুয়ারি, 29শে জানুয়ারি আর 3রা ফেব্রুয়ারি। এছাড়াও আরও 4টি স্নানের ডেট হলো 13ই জানুয়ারি, 4ঠা ফেব্রুয়ারি, 12ই ফেব্রুয়ারি আর 26শে ফেব্রুয়ারি। যমুনা পক্ষে এইভাবে নৌকা করে ঘোরার কিন্তু একটা অন্যরকম আনন্দ আছে। দারুণ লাগছে, দারুণ। আর নৌকা বিহারে কিন্তু এমনিই একটা আলাদাই মজা আছে।
আর তাও আবার যমুনা নদীর উপরে। এখন কিন্তু আমরা চলে এসেছি সঙ্গমে। এই জায়গায় ভিড়টা একটু দেখুন, সব নৌকাগুলো এখানে এসে জমা হয়েছে। যেহেতু স্নান করার ব্যাপার রয়েছে, তো এখানে এইভাবে নৌকাগুলো দাঁড়িয়ে আছে যারা যারা স্নান করছে তাদের জন্য। এটা পার্কিং এরিয়া নাকি শুনলাম জলের ওপরে। পার্কিং এর জন্য আমাদের বলছে আবার 100 টাকা দিতে হবে এক্সট্রা। এটা কিন্তু নৌকা ভাড়ার মধ্যে ইনক্লুড নয়, ঠিক আছে? তো আমরা একটু দরদাম করছি, দেখি যদি কম হয়। নৌকাতেই কিন্তু ড্রেস ছাড়তে হবে, আবার নৌকা থেকে নেবেই আর কি স্নানটা করতে হবে। এই হচ্ছে ব্যাপার। তো এই জলে নাকি স্নান করলে পুণ্য অর্জন হয়, তো সেই মতো আমি নেমে পড়ছি। হর হর গঙ্গে। সায়নী এখন পাখিদের খাবার দিচ্ছে। বোট রাইড করে আমরা কিন্তু উপরে উঠে পড়লাম। তো আমরা মেলাতে আর থাকছি না, আমরা এবার মেলা থেকে বেরিয়ে যাব। যেহেতু আজকে আমাদের বাড়ি ফেরার দিন আছে, সন্ধ্যেবেলা মানে সন্ধ্যে 7টায় আমাদের ট্রেন রয়েছে। এর মধ্যে আমাদের আবার একটা সতীপীঠ দেখার আছে, এটাই প্রয়াগরাজ সঙ্গমে সাইট সিনের মধ্যেই পড়ছে। এখন আমরা চলে এসেছি আলোকী শক্তিপীঠে। এই মন্দিরটি একটি অদ্ভুত, যে এই মন্দিরে কোনো দেবতা নেই, বরং একটি কাঠের গাড়িকে পুজো করা হয়। তাই প্রয়াগরাজের অন্যান্য সাইট সিনের সাথে তোমরা এই মন্দিরটিও ঘুরে দেখো। আলোকী শক্তিপীঠ দেখে এখন আবার আমরা মেন রোডে যাচ্ছি গাড়ি ধরতে। আমাদের কিন্তু আজকের মতো স্পটগুলো ঘোরা শেষ, মানে সাইট সিন করা শেষ, প্রয়াগরাজ ভ্রমণও শেষ। তো এক রাত দুদিনের প্রয়াগরাজ ভ্রমণ তোমাদের কেমন লেগেছে জানিও। আমরা এখান থেকে আবার ফিরবো ভারত সেবাশ্রমে, যেখানে আমাদের ব্যাগগুলো রয়েছে। ওখান থেকে ব্যাগ নিয়েই সোজা যাবো স্টেশনে। আমাদের ট্রেন আছে সন্ধ্যে 7টায়। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন আমাদের চ্যানেল ASV ট্রাভেলের সাথে থাকো, দেখতে থাকো।